আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। মুতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানের 10 দিনের রিমান্ড আবেদন করবে ধানমন্ডি থানা পুলিশ। সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানান। গেল রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, সেখান থেকেই তাকে আদালতে তোলা হবে। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, শাহজাহান খানকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? পুলিশ এ বিষয়ে কি বলছেন, জানাবেন আমাদের। আপনি কিন্তু খবরেই বলছিলেন যে গতকাল মধ্যরাত অর্থাৎ 3টার দিকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেই হিসাবে এখন 2টা বাজে, অর্থাৎ প্রায় 11 ঘন্টা পার হয়েছে এবং আইনে কিন্তু একদম বাধ্যবাধকতা আছে যে 24 ঘন্টার ভিতরে কিন্তু আদালতে প্রডিউস করা হবে এবং সেই খবরটিও কিন্তু আপনি দিচ্ছিলেন যে 10 দিন রিমান্ডের আবেদন করবে। সেই তথ্যটি কিন্তু আসলে ধানমন্ডি থানা আমাদেরকে জানিয়েছে এবং যে মামলাটিতে আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কালকে যখন ডিবি পুলিশ তাকে আসলে ধানমন্ডি থেকে তুলে নিয়ে আসে তখন কিন্তু আমাদেরকে জানানো হয়নি যে আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, কারণ তার নামে একাধিক মামলা শুধু এই রাজধানীতেই হয়েছে, তাছাড়া তার নিজের এলাকাও বেশ কয়েকটি মামলায় তার নাম রয়েছে। তো সকালে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে জিগাতলায় গত 4 তারিখে মুতালিব নামে এক কিশোর আসলে গুলিতে মারা যায়, ধারণা করা হয় পুলিশের গুলিতে সে নিহত হয়েছে এবং সেই মামলায় উস্কানি দেওয়ার অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা জানি যে সেই মামলাটিতে তিনি কিন্তু 23 নম্বর আসামি এবং প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দ্বিতীয় আসামি কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও সেই মামলার আসামি আছেন। তো সেই মামলায় 10 দিনের তার রিমান্ড চাওয়া হবে। একটি কথা আসলে বলে রাখতে চাই যে গত 13 তারিখ থেকে কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের যে প্রভাবশালী যারা আছেন তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারই সর্বশেষ গ্রেপ্তার হলেন এই শাহজাহান এবং আওয়ামী লীগ সরকারের তিনি আওয়ামী লীগ দলের তিনি প্রেসিডিয়াম সদস্য নয়, শুধু আওয়ামী লীগের বাইরে তার ব্যাপারে কিন্তু ব্যাপক সমালোচনা আছে, অর্থাৎ সড়ক পরিবহন কিংবা সড়কে যত রকম চাঁদাবাজির অভিযোগ আছে কিংবা লাখ লাখ টাকা চাঁদাবাজির যে অভিযোগটি তোলা হয়, সেই চাঁদাবাজির কিন্তু মূল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এই শাহজাহান খান, এমনটি অভিযোগ কিন্তু সবসময় করে আসছিল এবং এমন অভিযোগের ভিত্তিতে তিনি যখন 9 সালে আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং তারপরে টানা কিন্তু 10 বছর কিন্তু তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং বারবার তিনি সড়কে আসলে যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ বিশৃঙ্খলার অভিযোগ আসে তাদের পক্ষ নেওয়ার কারণে কিন্তু আমরা দেখছিলাম যে 2018 সালের পর যখন আসলে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন কিন্তু তাকে আর মন্ত্রিসভায় রাখা হয়নি। তো সবশেষে আসলে বলতে হয় যে বিকালের পরে আমাদের ধানমন্ডি থানা থেকে যেটি জানিয়েছে যে 3টার পরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে, হয়তো 3টার পরেই তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এই ডিবি কার্যালয় থেকে। তো এই ছিল মিন্টুরের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শিল্প কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গেল রাতে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া নাশকতার কাজে অর্থের যোগানদাতা হিসেবে পলাশবাড়ি এলাকা থেকে 2 জনকে আটক করা হয়। রাতেই সবাইকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাত 2টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা দেশে যখন সবাই বিজয় উদযাপনে ব্যস্ত, ঠিক তখন ঘরের এক কোণে বসে দিন কাটছে 25 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদের। গেল 5 আগস্ট পুলিশের গুলিতে চিরতরে এক পা হারিয়ে ফেলেন তিনি। অভাব অনটনের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন পরিবারের বোঝা। কিশোরগঞ্জ থেকে আনম তানভীর হায়দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন।
20 বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হন বাবা, এবার এক পা হারিয়ে ঘরবন্দি ছেলে। কিশোরগঞ্জের নয়াপাড়া গ্রামে মানবেতর জীবনযাপন করছে জুনায়েদ। যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের ও পরিবারের খরচ চালাতেন জুনায়েদ। দেশ যখন বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল, তখন ঢাকায় আন্দোলনে যোগ দেন তিনি। 5 আগস্ট দুপুরে বন্ধুদের নিয়ে গণভবনের দিকে যাত্রা করেন তিনি। এ সময় পুলিশের গুলি এসে বিদ্ধ হয় জুনায়েদের বাম পায়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্ধান্ত আসে পা কেটে ফেলার। যাত্রাবাড়ি থানার সামনে যায়, তখন অনেক গোলাগুলি শুরু করে, প্রায় অতর্কিত হামলা শুরু করে। তারপর আমরা ছুটাছুটি হয়ে আমরা কয়েকজন একটা ব্যানের পিছিয়ে পালাইছিলাম। পুলিশ যে আমরা কাছাকাছি চলে আসছে এটা দেখতে পারিনি। ভয়ে মাপ চাইলাম, পাশে এক গুলিতে দুধ দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে তারা আমাদের উপর গুলি করে। জুনায়েদের পঙ্গুত্বে দিশেহারা পরিবার। একজনের কিছু ফসল দিলে আমার সংসার চলে, নাহলে আমার সংসার চলে না। আমার করোরও কিছু নাই, করিব খুব বেশি রকম। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। সংসারে ছেলে একমাত্র উপার্জনের উৎস ছিল, আজকে তো তাদের ফ্যামিলি একবারে অসহায়। অনেক দলেরই আছে, সার্বিক আছে, দল মত নির্বিশেষে আমরা তার সহযোগিতা করব। ছাত্রদের উপর অন্যায়ভাবে গুলি করেছে, তাদের যাতে আইনিভাবে প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার হয়। জুনায়েদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তশালীদের সহযোগিতা চান স্থানীয়রা। জুবায়ের রাজিন, RTV। মাত্র 3 বছর বাংলা সিনেমায় কাজ করেছিলেন তিনি, অথচ প্রায় 30 বছর ধরে তাকে নিয়ে সমান চর্চা ও আলোচনা। মৃত্যুর পরও যে এত দীর্ঘ সময় জনপ্রিয় এবং দর্শকের আগ্রহ আলোচনা জুড়ে থাকা যায়, সেটার অনন্য উদাহরণ তিনি, সালমান শাহ। আজ 6 সেপ্টেম্বর স্মরণীয় এই নায়কের চলে যাওয়ার দিন। 1996 সালের এই দিনে মাত্র 24 বছর বয়সে রহস্য মৃত্যুকে আলিঙ্গন করে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। আরও জানাচ্ছেন মারজান ইভান। তোমার কাছে এসেছি, প্রিয় থেকে প্রিয়তম হয়েছি। সালমান শাহকে বলা হয় ঢাকাই সিনেমার রাজপুত্র। মৃত্যুর 2 যুগ পরও তার আকাশচুম্বী জনপ্রিয়তা ও আবেদন কমেনি। প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রং। এখনো টিভি পর্দায় তার অভিনীত ছবি প্রচারিত হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। ক্ষণজন্মা এই নায়কের জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। 2 ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় ইমন নামে বিটিভিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। পরবর্তীতে আরও বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছিলেন। 1993 সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের মাঝে ঝড় তোলেন সালমান শাহ। 3 বছর ক্যারিয়ারে 27টি সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আজ 6 সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই অমর নায়কের 28তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের আজকের এই দিনে রাজধানীর নিউ স্কাটন রোডের বাসায় নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহ খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন এই প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি। 27 বছর ধরে চলছে তার হত্যা মামলার তদন্ত। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেই শোক সইতে না পেরে আত্মঘাতী হন বেশ কয়েকজন তরুণ তরুণী। প্রিয় তারকার মৃত্যুর খবরে এভাবে ভক্তদের আত্মাহুতি পৃথিবীর ইতিহাসে বিরল। সালমান শাহ মরেও এখনও অমর এদেশের লাখো ভক্তের হৃদয়ে। মারজান ইভান, RTV। এদিকে বন্যার পানি কমলেও দুর্ভোগে আছে মানুষ। দুর্গত এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন দুর্গতরা। সহজে পানি নামতে না পারায় নোয়াখালীর কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখনো পানিবন্দী 15 লাখ মানুষ। ফেনীতে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। লক্ষ্মীপুরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লাতেও ঘরবাড়ি মেরামতে সহায়তার দাবি জানিয়েছেন দুর্গতরা। খাইতাম লইতাম কিচ্ছু পারিনি, যে কষ্ট পাইতে আছি সব ভাঙ্গি চুরি সব নদীর মতন হয়ে গেছে। খাওয়া দাওয়া কষ্ট পাইতেছি, থাকা খাওয়ার কষ্ট পাইতেছি। বাইকার ডুবে গেছে, উড়ান ডুবে গেছে। ফেরদৌস আহমেদ কুরাইশি ওনার অবস্থান এটাও পানির মধ্যে ডুবেছিল অনেকদিন, এখন মোটামুটি একটু পানি কমছে। দর্শক, লক্ষ্মীপুরে পানি নেমে গেলেও দুর্ভোগে আছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, পানি নেমে যাওয়ার পর এলাকায় এখন কি ধরনের পরিস্থিতি দেখছেন আপনি, জানাবেন আমাদের। নীরা, আপনি যেমনটি জানাচ্ছিলেন লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে অনেক এলাকার যে পানি সেগুলো কিন্তু নেমে গেছে, তবে পানি নেমে গেলেও মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর কিন্তু বেহাল অবস্থা হয়ে রয়েছে, এবং এছাড়াও বাসিন্দা যারা রয়েছে তাদের বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় পানিতে যে তাদের যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গেছে, এবং এইসব এলাকাতে কিন্তু খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, সেই সাথে নিষ্কাশন ব্যবস্থা সহ চরম ভোগান্তিতে রয়েছে এখানকার যে স্থানীয় যারা রয়েছেন। তবে যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি পক্ষ থেকে কিন্তু এসব এলাকায় যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটি চলমান রয়েছে, তবে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটি যে প্রয়োজন রয়েছে সে তুলনায় কিন্তু অপ্রতুল, এবং এই যে বিভিন্ন এলাকার যে পানি সেগুলো কিন্তু ধীরগতিতে কমছে। এর কারণ হিসেবে রয়েছে যে লক্ষ্মীপুরের যে রহমতখালী খাল, ভুলুয়া নদী সহ যে খাল এবং নদীগুলো রয়েছে সেখানে কিন্তু অবৈধ দখল, অবৈধ স্থাপনা, অবৈধ যে মাছের ঘের সহ বিভিন্ন যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতার কারণে যে পানি যে কিন্তু বন্যার যে পানিগুলো সেগুলো নামতে পারছে না, এতে করে যে বন্যা সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। তবে আমি এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ যারা রয়েছেন তারা কিন্তু এই বাঁধ এবং অবৈধ যে দখলদারিত্ব রয়েছে সেগুলো অপসারণে তারা কাজ করছেন। নীরা, পলাশ, আপনাকে ধন্যবাদ। বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্গত এলাকায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা, সার, কীটনাশক ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করবেন তারা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 12 একর জমিতে আমন ধানের বীজ বপন করা হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 12টি জেলায় হঠাৎ বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর আমন ধানের জমি। নষ্ট হয়েছে ধানসহ বিভিন্ন ফসল। চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ অবস্থায় দীর্ঘমেয়াদী সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডি সংগঠন। তারা আমন ধানের চারা, সার, কীটনাশক ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সহায়তা করবে কৃষকদের। ভবিষ্যৎ খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলি আমরা ধানের চারা উৎপাদন করছি। 18 থেকে 20 দিনের মধ্যে আমরা এটার চারা হাতে পাবো। তারপর আমরা এটা কৃষকদের কাছে পৌঁছে দিব। কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও তাদের ফসল পরিচর্যার জন্য নগদ অর্থ প্রদান করতে চাই। আমরা বিশ্বাস করি দেশের সাধারণ মানুষ হিসেবে একটা দীর্ঘস্থায়ী সমাধান যেন আমরা দিতে পারি। ভবিষ্যৎ কৃষিবিদ হিসাবে আমরা মনে করি যে এটা আমাদের একটা দায়িত্ব। সারা দেশের মানুষের কাছ থেকে প্রত্যাশা করব যে আপনারা যেভাবে পারেন আমাদের সহযোগিতা করবেন। কৃষি শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার এই কর্মসূচি বলছেন শিক্ষার্থীরা। এতে আর্থিক সহযোগিতা দিচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। বন্যার্ত কৃষকদের জন্য তাদের পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসনের জন্য এখানে উপস্থিত হয়েছি। বিজ্ঞানী এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরা আজকে এগিয়ে এসেছি। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আর্থিকভাবে যুক্ত হয়েছে। বন্যা পরবর্তী দেশের খাদ্য সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা শিক্ষকদের। পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে মিষ্টি আলু, সবজি এগুলার চারা আমাদের এই অ্যালায়েন্সের মাধ্যমে সারা দেশের বন্যা উপদ্রুত কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া। উৎপাদিত চারা দিয়ে 760 বিঘা জমিতে ধান চাষ করা যাবে। নাদিরা সুলতানা, RTV।
অকারণে বেড়েছে নিত্যপণ্যের দাম। রাজধানীর কাউরান বাজারে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। 40 টাকার নিচে মিলছে না সবজি। দাম বাড়তে কারণ হিসেবে অনেকেই গোপন চাঁদাবাজিকে দায়ী করছে। বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটে জড়িতদের শাস্তি দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন এআর বাদল। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাউরান বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কিন্তু বাড়তি দামের কারণে স্বস্তি নেই তাদের। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়তি। ডিম ডজনে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 155 টাকা। সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার ডজনে 5 টাকা করে বাড়ছে। সাদা ডিম হলে 150 টাকা, লাল ডিম হলে 155 টাকা। সমস্যা হয়েছে বাড়তি দাম, বেশি দাম নিল, অন্য জিনিসের দামও বাড়তি, সবটাই বাড়তি। আলু বাজার ভেদে 55 থেকে 60 টাকা কেজি, করলা 50 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ 160 টাকা কেজি। মুরগির দামও চড়া। ব্রয়লার হলো আপনার 175 টাকা কেজি, পাকিস্তানি 260, লাল লেয়ার হলো 300 টাকা কেজি। গরুর মাংস 750 থেকে 780 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। বিভিন্ন মাছের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও ইলিশের দাম নিম্নবিত্তের নাগালের বাইরে। 1 কেজি 150, এটি বিক্রি করতেছি 1500 টাকা কেজি, আর 1 কেজি 100, 150, 200, এটি বিক্রি করতেছি 1600 টাকা কেজি। 1 কেজির নিচের 850, 900 গ্রাম, এটি বিক্রি করতেছি 1400 টাকা কেজি। তাহলে নিম্ন শ্রেণীর লোকেরাও খাইতে পারতো, এখন নিম্ন শ্রেণীর লোকেরা খাইতে পারে না, মধ্য শ্রেণীর লোকেরাও খাইতে পারতেছে না। আমি তো মধ্য শ্রেণীর থেকেও নিম্ন শ্রেণী, তাও আমি এত আপনাদের সামনে দাম মূলামূলি করতেছি না 50 টাকা কমানোর জন্য। কাউরান বাজারে গোপনে চাঁদাবাজি চলছে, কিন্তু দোকান হারানোর ভয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চান না। ব্যবসায়ীরা জানান দোকানের সাইজ অনুযায়ী প্রতিদিন চাঁদা দিতে হয় 500 থেকে 800 টাকা। তারা জানান চাঁদাবাজি বন্ধ করা গেলে কম দামে পণ্য বিক্রি সম্ভব। না আমি কইতাম না, মানে ব্যবসা পেট চালায় খাই আমি 800 টাকা। মানে চাঁদাবাজি না করলে প্রতিটা সবজিতে কয় টাকা করে কম বেচা যায়? নিচে 10 টাকা 12 টাকা কমবো। নেতাকে আইসা চাঁদা তুলে, এই জন্য ঠিক না। আমরা বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ, সুন্দরভাবে আমরা যেন চলতে পারি, সবাই যেন চলতে পারে, এটা থেকে আমি সমর্থন করতে পারি। চাঁদা দিবেন না, কোনো চাঁদাবাজি দিবেন না, চাঁদা কিছু চলবে না। কষ্ট করে মানুষ, নিরীহ মানুষ কষ্ট করে সারাদিন কয় টাকা কামাই করে, সাধারণ ফুটপাতে বিক্রি করে, আইসা আবার চাঁদা চায়। বিএনপির যদি কোনো লোকজন আপনারা যদি এটা হাতে নাতে পান, এটা আমাদের দলের নির্দেশ আছে। এবং যেমন গেছে পরশু দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওপেন একটা ভার্চুয়াল মিটিংয়ে বলছে যে এই ধরনের কোনো কুচক্র যদি আমার দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাকে হাতে নাতে ধরে আপনারা আইনের হাতে স্পর্শ করুন। 5 আগস্টের পরে কিছুটা দাম কমলেও গোপনে চাঁদাবাজি চলায় এবং পণ্যের দাম বাড়ায় ক্ষোভ জানান অনেক ক্রেতা। বলে কোনো লাভ নাই, কোনো কাজ হইতেছে না। এই যে কইছে মানুষ ভাবছে যে সস্তায় খাইব, সেটা লাভ নেই ভাই। ওই আগের দাম ওই 2 মাস আগে যা ছিল সেই দাম ওই। এআর বাদল, RTV, ঢাকা। একদিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে কমেছে কাঁচামরিচের দাম। কেজি প্রতি 50 টাকা কমে আজ 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে দেশীয় ভারতীয় কাঁচামরিচের সরবরাহ আমদানি বাড়ায় দাম কমেছে। এতে খুশি সাধারণ ক্রেতারা। হিলি কাস্টমসের তথ্য মতে গত সপ্তাহে ভারতীয় 38টি ট্রাকে 328 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। অতীতে সব রেকর্ড ভেঙে অবিশ্বাস্য উচ্চতায় দেশের খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে খেলাপি ঋণ ছাড়িয়েছে 2,11,000 কোটি টাকা। এর মধ্যে কেবল চলতি বছরে জানুয়ারি থেকে জুন এই 6 মাসে বেড়েছে 66,000 কোটি। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকারের কর্তা ব্যক্তি ও সহযোগীদের সীমাহীন লুটপাটি খেলাপি ঋণ বৃদ্ধির প্রধান কারণ। সেলিম মালিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। সদ্য সাবেক স্বৈরাচারী সরকারের সংস্কৃতি ছিল খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা। তবে তা থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। কেন্দ্র ব্যাংকের পরিসংখ্যান বলছে শেখ হাসিনা সরকার ও ঋণ খেলাপিরা গত 16 বছর চলেছে অনেকটাই হাতে হাত রেখে।
খেলাপি ঋণের উত্থান সম্পর্কে গত সোমবার পিলে চমকে ওঠার মতো তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি বলছে জুন মাস শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 2,11,391 কোটি, অর্থাৎ মোট ঋণের 12.56% খেলাপি। এর মধ্যে চলতি বছরের প্রথম 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 66,000 কোটি টাকা। 2015 সালে যখন নাকি বড় বড় ঋণগুলো রিস্ট্রাকচার করা হয়, তখন একটা কথা ছিল যে এই ঋণগুলো ভবিষ্যতে আর কোনো ধরনের সুবিধা তাদেরকে প্রদান করা হবে না। কিন্তু তার কয়েকদিন পরেই তো আবার নতুন গভর্নমেন্ট আসলো। ফাইন্যান্স মিনিস্টার সাহেব এসে প্রথমে বললেন যে যেখানে কথা ছিল যে ওগুলোকে আর রিস্ট্রাকচার করবে না, উনি প্রথমেই বললেন যে না, তাদেরকে আমার একটা এক্সিট দিতে হবে। তার মানে ওরা তখন বুঝলো যে আমরা এর থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি, আমরা আরো ঋণ টিন পাবো। খেলাপি ঋণের দরে সবচেয়ে এগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। গত জুন পর্যন্ত বিতরণ করা 1,02,483 কোটি টাকা ঋণের 32.77% খেলাপি হয়ে পড়েছে। এছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার যথাক্রমে প্রায় 8% এবং 5%। রিস্ক ম্যানেজমেন্ট কমিটিটা যদি ওপেন সোর্স অ্যাকাউন্টিং করে দেয়, যে যত ঋণ বরাদ্দ হবে একদম পত্রপত্রিকায় ছাপিয়ে বাংলাদেশি জাতির কাছে, আমানতকারীর কাছে এটা অ্যানুয়াল রিপোর্টে ঘোষণা করতে হবে, আপনি দুর্নীতির হার 100 ভাগ কমে আসবে। আপনি দেখবেন, আমি যদি অন্যদিকেও তাকাই, আপনি কিন্তু তাকে ছাড়বেন না, তখন জনগণ কিন্তু তাকে ছাড়বে না। এদিকে অর্থঋণ আদালতে খেলাপি ঋণের মামলার স্তর বেড়েই চলছে। কেন্দ্র ব্যাংকের তথ্যে গত মার্চ শেষে খেলাপি ঋণের মামলা দাঁড়িয়েছে 2,07,593টি, আর এসব মামলায় আটকে আছে 2,36,489 কোটি টাকা। ঋণ খেলাপির সৃষ্টি ব্যাংক নিজেই করে, যে ঋণটাই এমনভাবে দেওয়া হয়েছে যাতে এটা খেলাপি হয়। আর শেষে কিভাবে করে, যে যাতে লোকটা ঋণটা পরিশোধ করতে না পারে। কেন্দ্র ব্যাংক বলছে শুধু শেখ হাসিনা সরকারের 15 বছরে খেলাপি ঋণ বেড়েছে 1,88,910 কোটি টাকা, যার বড় অংশই আদায়যোগ্য। সেলিম মালিক, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।